সাংবাদিকতার চাপ যে কত বলে বোঝানো যাবে না। ঝক্কি ঝামেলাই বা কম কিসের? আর রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে এতই গরম যে কোথাও খবর নিতে গেলে মারধর খাওয়ারও আশঙ্কা রয়েছে। এই নিয়ে কম আন্দোলন বৈঠক হয়নি, তথাপি তথই বচ। এর সঙ্গে যোগ করা যায় সংবাদপত্রের একটা গোষ্ঠীর খামখেয়ালি। মাঝে মধ্যে এমন বিষয়ের উপর লিখতে বলবে যা অর্থহীন, তবুও লিখতে হয়। দু একটা বই দিয়ে বলবে কাজে লাগবে রেফারেন্স, আর উপরতলার আদেশ। অবহেলা করা সাধ্যি কার? আসলে যে ভালোবাসার টানে জীবিকায় এলাম, কয়েক বছর পর তাও উধাও। তবুও ওয়েলকাম টু স্কেরি নাইটস বাই দীপম। নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আবার নতুন গল্প নিয়ে। গল্পের নাম ভূতের সাক্ষাৎকার, লেখক সঞ্জয় কুমার দাস। এই গল্পের সমস্ত চরিত্র কাল্পনিক, বাস্তবতার সঙ্গে মিলে গেলে তা সম্পূর্ণ কাকতালীয়। একদিন অফিসের একজন আমার নামাঙ্কিত একটা পার্সেল দিয়ে বললেন, 3 দিনে রেডি করতে হবে। সে কি, এত কম সময়? আর্জেন্ট, বিষয়বস্তু পড়ে নেবেন। পার্সেল খুলে চক্ষু যুগল ছানা বড়া হতে বেশি সময় নিল না। একটা প্যাডের পাতায় বিষয়বস্তু লেখা, ভূতের সাক্ষাৎকার, সঙ্গে দুটো পাতলা জার্নাল। পাগলামির একটা সীমা থাকে। সাক্ষাৎকার, তাও মানুষের নয়, ভূতের। ভূতের গল্প চাইলে না হয় ভালো দেখে একটা লিখে দিতাম, কিন্তু ভূতের সাক্ষাৎকার কি করে সম্ভব? ভূত বলে তো কিছুই নেই, তা যতই গল্প লিখি না কেন। যদিও ইদানিং খবরের কাগজ, টিভির চ্যানেলে ভূতের দৌরাত্ম্য প্রায়ই চোখে পড়ে, মানে নতুন বোতলে পুরনো মদ, এই আর কি। আসলে কর্তার ইচ্ছায় কর্ম। প্যাডের পাতায় অবশ্য দুটো জায়গার নাম ছিল, আউটরাম ঘাট ও ভিক্টোরিয়া। বাড়ি ফিরতেই স্ত্রী আমার গোমড়া মুখের কারণ জিজ্ঞাসা করল। সমস্তটা শোনার পর হাসতে হাসতে সে বলল, এ তো সাধারণ ব্যাপার, এর জন্য এত চিন্তা? কাল সন্ধে নাগাদ আউটরাম ঘাটে যাও, ভূতের দেখা মিলবে, আর সাক্ষাৎকারও পেয়ে যাবে। নাও ঠেলা। বলে কি, এটা নিয়ে আমি কত চিন্তিত, অথচ আমার স্ত্রী অবলীলায় সমাধান করে দিল। উপহাস করে বললাম, তুমি সুস্থ তো? ভূত কি হাতের মোয়া যে চাইলেই ধরা দেবে? আমাদের বিয়ে হয়েছে সদ্য, এখন ওকে ঠিকমতো বুঝে উঠতে পারিনি। কখনো গম্ভীর, কখনো মজা, আর কখন যে স্বাভাবিক ঠিক ঠাহর করতে পারি না। ওর কথার প্রতিবাদ করব ভেবেও আর করা হলো না। স্ত্রী যখন বলছে, হ্যাঁ একবার গিয়েই দেখা যাক, পরিষ্কার বুঝলাম আমার সঙ্গে মশকরা করল। কিন্তু কেন? মজার কারণ? হয়তোবা সত্যি। ছোট থেকে ভূতের অস্তিত্বে বিশ্বাস করিনি, তাহলে আমার বিশ্বাস কি ভুল? এ নিয়ে আর কোনো উচ্চবাচ্য করলাম না, শুধু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, অগত্যা। অগত্যা পরদিন 5:30 নাগাদ অফিস থেকে সোজা আউটরাম ঘাট। সন্ধে নামতে এখনও কিছুটা সময় বাকি, আরও আগে বেরোনোর কথা। হঠাৎ একজন সাংবাদিক অসুস্থ হয়ে পড়লেন, তাই আউটরাম ঘাট হয়ে প্রিন্সেপ ঘাটের দিকে এগিয়ে চললাম। কলেজ পড়ুয়া, অফিস ফেরতাও পথচারী স্পর্শে গিজগিজ করছে গাছের নিচে বাঁধানো চাতালগুলি। প্রেম, অপ্রেম কিংবা পেশা, নেশা, শখ, সবেরই সমাহার সেখানে। একটা আপ ট্রেন হুইসেল বাজিয়ে আমার শরীরের খুব কাছ দিয়ে বেরিয়ে গেল। একসময় হুইসেল শোনা গেলেও আর চোখে দেখা গেল না। দূরে গঙ্গায় একটা যাত্রী বোঝাই স্টিমার এপারেই আসছে। স্টিমারের ধাক্কায় জলের মধ্যে যে তরঙ্গ সৃষ্টি হয়, তাতে মনে হলো পড়ন্ত সূর্যের আলোয় কেউ যেন গঙ্গার বুকে রক্তিম জাল বিছিয়ে দিয়েছে। এক ঝাঁক পাখি কয়েকটা চক্কর দেওয়ার পর উত্তরের আকাশে উড়ে গেল, আর অন্যদিকে আশেপাশের ফেরিওয়ালাদের আইসক্রিম, বাদাম, ভেলপুরিগুলি করুণ চোখে খদ্দেরদের দিকে তাকিয়ে। সবই তো আছে, কিন্তু কোথায় ভূত? তাহলে কি মানুষ বেশি ভূত, নাকি হাওয়া ভূত, জল ভূত, গাছ ভূত, গাড়ি ভূত, রাস্তা ভূত? উফ, অসহ্য। কার সাক্ষাৎকার নেব? সম্পাদকীয় দপ্তরে সকলের মাথা খারাপ, আমার স্ত্রীও ব্যতিক্রম নয়। এদের পাল্লায় পড়ে আমারও না একই দশা হয়। প্রিন্সেপ ঘাট, পাশেই চক্ররেলের স্টেশন। সন্ধে নামতেই জায়গাটা ফাঁকা হতে লাগলো। যা লোকজন আউটরাম ঘাটের দিকেই। হাঁটতে হাঁটতে আউটরাম ঘাটের দিকে এগোতে লাগলাম। অনেক ভাবনাই মাথায় জড়ো হলো।
কিছুতেই ব্যাপারটার সুরাহা করতে পারছি না। আচ্ছা, আমাকে বুড়বাক বানানো হচ্ছে না তো? এটা একটা মিলিত চক্রান্ত নয় তো? আমার স্ত্রীও যোগদান করেননি তো? হাবভাব তো তেমনই ইঙ্গিত বহন করে। ঠিক আছে, সকলের মতলব বুঝলাম। এবার আমার পালা। সাক্ষাৎকার, মন গড়া জ্যান্ত ভূতের সাক্ষাৎকার। পকেট থেকে মোবাইল বার করে তারিখটা দেখলাম, 30 মার্চ। আর দুদিনের মধ্যেই লেখাটা পাঠাতে হবে, মানে এপ্রিল ফুল বানানো ষড়যন্ত্র। এরপর আমাকে নিয়ে হাসি ঠাট্টা মজা, অফিসে এগুলি চল তো আছেই। তবুও মনের মধ্যে কিন্তু একটা খচখচ করে উঠল। স্ত্রীর কথাটা বাদ দিই কিভাবে? দূর, এত ভেবে কাজ নেই। কেউ দেখে ফেলার আগেই কেটে পড়তে হবে। যেমন ভাবা তেমন কাজ। আউটরাম ঘাটের চক্ররেলের লাইনটা টপকে যেতে না যেতেই হঠাৎ পেছন থেকে একজনের ডাকে থমকে দাঁড়ালাম। অতি পরিচিত কণ্ঠ। প্রায় 90 ডিগ্রি ঘাড় ঘুরিয়েই চমকে উঠলাম। অফিসের সিনিয়র রিপোর্টার কমল দা। যা, আর আমার রক্ষে নেই। আগামী কয়েকটা দিন আমি শুরু আমি শেষ, মানে মধ্যমণি বলতে যা বোঝায়। উফ, আবার দেখতে এসেছেন এখানে এসেছি কিনা। কিরে, ভূতের দেখা পেলি? এমন প্রশ্নের উত্তর দেওয়াটাও বেদনাদায়ক। কি যে বলবো, সত্যি কপালই খারাপ। চারিদিকে অন্ধকার নামলেও নিয়নের আলোয় তা বোঝার উপায় নেই। এ সময় আয়না দেখলে মুখের পাংশু ভাবটা নজর এড়াতো না। কিরে, সাক্ষাৎকার জুটলো? কাটা ঘায়ে নুনের ছেটার মতো শোনালো কথাটা। সলজ্জ ভঙ্গিতে বললাম, কাজ শেষ হয়ে গেল, তাই একটু হাওয়া বদল করতে এলাম। তাই বুঝি? বুঝলাম, কমল তার সঙ্গে জারিজুরি চলবে না। কালকে এটাই বড় খবর। তবুও নিজেকে বাঁচানোর একটা শেষ চেষ্টা তো করতেই হবে। পাবি পাবি, ভূতের দেখা পাবি। এখানে কত ভূত ঘুরে বেড়ায়। না না, সাক্ষাৎকার নিতে আসিনি, এমনি এদিকে। বয়সে কে বড়, আমি না তুই? কমলদার ইঙ্গিতটা বোঝার পর চুপ করা ছাড়া উপায় ছিল না। সাক্ষাৎকার মিলল না, এখানে আসা অর্থহীন, কি বল? এবারে আমি আর না হেসে পারলাম না। পাশে লাইনের ওপারে একটা ফাঁকা বেঞ্চ দেখিয়ে তিনি বললেন, চ, ওখানে গিয়ে বসি, সব কিছু শোনা যাবে। বসার আগে কিছুটা দূরে একটা চায়ের দোকান থেকে তিনি দুটো চায়ের অর্ডার দিলেন। আপনাকে এখানে দেখব আশা করিনি। কমলদা মুচকি হাসলেন। দুপুরে তো চিন্তায় ফেলে দিয়েছিলেন। বুকে ব্যথা, চোখে অন্ধকার, রীতিমতো সকলে ভয় পেয়ে গিয়েছিলাম। শেষে প্রদীপ ওর গাড়িতে আপনাকে নার্সিংহোমে না নিয়ে গেলে যে কি হতো, আর সেই আপনি দিব্যি এখানে। কি করব বল, নার্সিংহোমে যাওয়ার প্রয়োজন হয়নি। বাড়িতে জানলে সকলে চিন্তা করতো, তাই তাই মাঝপথেই এখানে আমার সিদ্ধান্ত। এটা ঠিক কাজ করেননি। অবশ্যই আপনার বাড়ি যাওয়া উচিত ছিল। না না, ভয়ের কিছু নেই। প্রথমটায় মাথা চক্কর খেলেও পরে আর অসুবিধে হয়নি। আর আমার মনের জোর তো জানিস, তাই চলে এলাম। ওহ, আপনি পারেনও বটে। আর প্রদীপকে বলিহারি এভাবে আপনাকে রাস্তায় ছেড়ে দিল? না, ওর দোষ নেই। বাড়ির একেবারে কাছে ছেড়েছে, সুস্থ না হলে কি ছাড়তো? ও আপনি যাই বলেন। আমার কথাটা শেষ করতে না দিয়ে কমলদা বললেন, ও প্রসঙ্গ বাদ দে, সাক্ষাৎকার পেলি? আগের থেকে অনেকটা সপ্রতিভভাবে বললাম, না, সব বোগাস। কেন? সাক্ষাৎকার পেতে হলে আমাকে পরপারে টিকিট কাটতে হবে। তোর ভুল ধারণা, চোখ থাকলে ঠিক দেখতে পাবি। আহ কমলদা, শেষে আপনিও আমায় নিয়ে পড়লেন। আমি ভুল বলছি না। এখানে কত আত্মা ঘুরে বেড়ায় জানিস? কেউ দেখতে চায় না, জানতে চায় না। ওদের কত কষ্ট, যন্ত্রণা। ওরা কিছু বলতে চায়, কারুর ধৈর্য বা আগ্রহ নেই শোনার। কি যে বলেন! আমি একটুও বাড়িয়ে বলছি না। কেউ মন দিয়ে ওদেরকে খুঁজলে ওরা কাছে আসবে, খুব কাছে, কথা বলবে। আপনি কি ওদের অস্তিত্বে বিশ্বাস করেন? অবশ্যই। তাই মাঝে মধ্যেই এখানে ওখানে খুঁজে ফিরি ওদের। কখনো পাই, কখনো পাই না। কখনো ওদের স্পর্শ অনুভব করি, কখনো নয়। সত্যি আপনি ওদের দেখেছেন? দেখাটাই কি সব? আর ভূত মানেই কঙ্কাল, তাই না? না, মানে ও সব ধারণা তো বাচ্চাদের। আমি আর কথা বাড়ালাম না। ভূতকে এভাবে দেখা যায় না, অনুভব করতে হয়। তোর আত্মা যখন তার আত্মার কাছে আসবে, তখনই ওদের কথা জানতে পারবি। ওদের অতীত, বর্তমান, সুখ দুঃখ সব। অনেকে গভীর রাতে এখানে কান্নার আওয়াজ শোনে, কখনো অস্বাভাবিক কিছু দেখেও।
ওসব কি সত্যি? কিছুটা তো সত্যি। যারা অনুভব করে তারাই শোনে, তারাই দেখে, তবে অস্বাভাবিক কিছু না। এই গঙ্গায় কত আত্মার আনাগোনা জানিস? ইতিহাস সাক্ষী। আচ্ছা কমলদা, অনুভব করার পর কি মনে হয়? ওরাও জীবন্ত, শুধু আমাদের শরীর আছে, ওদের নেই। ভাষা এক, ভাবনা ভিন্ন, সময় এক, পথ ভিন্ন, জগৎ ভিন্ন, মেলামেশা ভিন্ন, চেতনা ভিন্ন। কিন্তু একজন মানুষ হিসেবে ওদের চেতনা বোঝা কি সম্ভব? তুই কি নিঃশ্বাস দেখতে পারিস? কি যে বলেন, ওটা কি দেখা যায়? অনুভব করতে হয়। তেমনি ওদেরকেও দেখা যায় না, অনুভব করতে হয়। ওদের ভাবনা, চেতনা সব। এক মুহূর্ত নীরব। এরপর অভিভাবকমূলক ভঙ্গিতে কমলদা বললেন, জনতার শ্বাস প্রশ্বাস শুনতে পারিস? মানে সিনেমা হল, শপিং মল, ট্রেন, বাস, স্টেশন কিংবা রাস্তায়? সেটা কি সম্ভব? আমার উত্তরটা যেন কমলদার ঠোঁটের গোড়ায় অপেক্ষা করছিল। সেভাবেই বললেন, সম্ভব নয়, তাই তো? এর চেয়েও বেশি অসম্ভব জনতার ভিড়ে মিশে থাকা অজস্র অশরীরীর উপস্থিতি খুঁজে বার করা। মানুষের মধ্যে থেকে ওদের লাভ কি? অনেক। ফেলে আসা শহর, সময় মানুষগুলোকে খুঁজে ফেরে, এরপর ওদের জগতে মিশে যায়। কষ্ট হলেও বাস্তবটাকে মেনে নিতে হয়। আপনি এভাবে কতজনকে পেয়েছেন? অগুন্তি। সকলের ফেলে আসা চিন্তা ভাবনা কি এক? সবার মননই জগতে একাকার হয়ে যায়। কিছু যদি মনে না করেন, একটা কথা বলি? অবশ্যই। সবই তো জানেন, যদি একটু সাহায্য করতেন। মুচকি হেসে তিনি বললেন, ধরে নে সে কারণেই এখানে আসা। কি যে বলেন, আপনি বুঝি জানতেন আমি আসছি? একেই বলে টেলিপ্যাথি। এরপর খানিকটা গম্ভীর স্বরে বললেন, আজ নয় আমার সাহায্য পেলি, কিন্তু কাল কে থাকবে, কে সাহায্য করবে? মাথা চুলকে লাজুক স্বরে আমি বললাম, হুম। খোঁজার জন্য চোখ দরকার, না হলে কিছু নাগালে পেয়েও পাবি না, কাছে থাকলে অনুভব করতে পারবি না। আরেকটা ব্যাপার, সবার আগে প্রয়োজন বিশ্বাস। দাদা, চা। বছর 25-এর একটি ছেলে ভাঁড়ে করে দুটো চা দিয়ে গেল। চায়ে চুমুক দিয়ে কমলদা বললেন, সময় জ্ঞান দেখেছিস? প্রায় 20 মিনিট লেট। ধ্যাত, কি চা! চা তো নয়, যেন গঙ্গার জল। দূরে গঙ্গায় ভিড়ে ঠাসা একটা লঞ্চ জলের বুকে তরঙ্গ সৃষ্টি করে ওপারে এগিয়ে চলল। এই তরঙ্গ বহুদূর বিস্তৃত হয়ে গঙ্গার পাড়েও আছড়ে পড়ল। লঞ্চে কতজন আছে বলতে পারিস? জিবে চায়ের আস্বাদন গ্রহণ করে আমি বললাম, তা প্রায় 40-50 জন। ঠিক হলো না? কমপক্ষে 150-200 কিংবা 300। কি বলছেন? এত লোক? অসম্ভব। শরীরী আর অশরীরী মিলিয়ে। দেখতে পাচ্ছেন না। তাহলে যে বললেন ওদের দেখতে পান? অনেকে দেখেও দেখতে পারে না, বুঝেও বুঝতে পারে না। তাতে হলো কি? আমি ওদের উপস্থিতি টের পাই, আমাদের পাশে সর্বদাই। শুধু তাই নয়, মানুষের মধ্যেও ভূত আছে, উপলব্ধি ছাড়া তুমি বুঝবে না। কমলদার কথাগুলি বোধগম্য হল না। আমার দরকার ভূতের সাক্ষাৎকার, আর উনি শুনিয়ে দিলেন গুরুগম্ভীর কথা। সবচেয়ে মজার বিষয় হলো, এভাবে কমলদাকে কখনো দেখিনি। অফিসে প্রায়ই চলে হাসি ঠাট্টা ইয়ার্কি, আর উনি তুখর ইয়ার্কিবাজ। এই যেন অন্য রূপ। কিন্তু আমার সমস্যা যে মিটল না। যে তিমিরে ছিলাম সেখানেই রয়ে গেলাম। কমলদাকে সাক্ষাতের ব্যাপারে কিছু বলতে যাচ্ছিলাম। চায়ের ভাঁড় নামিয়ে আমায় বাধা দিয়ে উনি বললেন, মনে দ্বন্দ্ব কেন? চেয়ে দেখ, চারপাশে কত ভূত। কথা শুনে মনে হলো আমি বোধহয় এই জগতে নেই। তবুও ভ্রু কুচকে এক রাশ হতাশা নিয়ে বললাম, কোথায়? চারিদিকে তো লোকজন। ভাঁড়টা পাশের ডাস্টবিনে ফেলে আমার কথার কোনো উত্তর না দিয়ে উনি উঠে দাঁড়ালেন। একবার গঙ্গার ঘাটে যাব রে। হঠাৎ? হঠাৎ কেন? গঙ্গা এলাম আর জল মাথায় ছোঁয়াবো না? তুই বস, আমি আসছি। এই বলে সামান্য একটু এগিয়েই বাঁ-দিকের বাঁধানো সিঁড়ি দিয়ে উনি নামতে লাগলেন। বেঞ্চে বসে ওনাকে যতটুকু দেখা যায় দেখলাম। একসময় দৃষ্টির অন্তরালে চলে গেলেন।
চায়ের সদ্গতি সম্পূর্ণ করে ওটা কমলদার প্রদর্শিত পথে ছুঁড়ে ফেলে একটা সিগারেট ধরালাম। মাথায় অনেক ভাবনা, অনেক প্রশ্ন। একটা সাক্ষাৎকার লিখতে হবে ভূতের। কাল্পনিক না সত্যি কি জানি। চারপাশে লোকজনের মাঝেই রয়েছে ভূতের উপস্থিতি। কমলদা ওদের স্পর্শ অনুভব করেন, কান্না শুনতে পান, অথচ আমি পাচ্ছি না কেন? তাহলে কি ওরা সকলকে দেখা দেয় না? কেন জানি মনে হলো কমলদার ভাবনাগুলি সংবাদপত্রের পাতায় বিশেষ কদর পাবে না। এটা বোঝার পর মনে মনে সাজাতে লাগলাম কিভাবে শুরু করব। এমন একটা জায়গা অবশ্য ভাবার জন্য উপযুক্ত। অজস্র ভাবনা মাথার ওপর ঘুরপাক খেতে লাগলো। একটা করে ধরো আর মনে ঢুকিয়ে নাও। ধীরে ধীরে ভাবনার জালে নিজেকে সমর্পণ করলাম। বেশ সুন্দর একটা প্লট মাথায় এলো। জম্পের সাক্ষাৎকার। এদিকে কমলদার আসার নামগন্ধ নেই। সামনের দিকে দুপা এগিয়ে ওনার নাম ধরে কয়েকবার ডাকলাম, কমলদা, কমলদা, ও কমলদা। ধুস, কোথায় কে, যত সব। এমন সময় মোবাইল বেজে উঠল। মোবাইল কেস থেকে ওটা বার করে দেখলাম প্রদীপের নম্বর। হ্যালো, কি ব্যাপার? একটা খবর শুনেছিস? কি? সে কি রে, এখনো পাসনি? বলে ফেল। আমাদের কমলদা। কি হয়েছে? উনি আর নেই। কি যাতা বলছিস? হ্যাঁ, 5:10। মানে? হার্ট অ্যাটাক। হাসপাতালে নেওয়ার সময় দেয়নি। আরে এই মাত্র। আমার কথাটা শেষ করতে না দিয়ে প্রদীপ আরও বলল, থার্ড অ্যাটাক, মেজর। দুর্ভাগ্য। এরপর মোবাইলে অনেক কথা ভেসে এলেও মগজে ঢুকল না। একসময় আমার উত্তর না পেয়ে ও প্রান্তের লাইনটা কেটে গেল। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম গঙ্গার ঘাটের দিকে। লঞ্চ নেই, তরঙ্গ নেই, হাওয়া নেই, মানুষ, কুকুর, বিড়াল কেউ নেই। অথচ একটা সাদা জামা সিঁড়ি দিয়ে উড়তে উড়তে গঙ্গার জলে গিয়ে পড়ল। এরপর ওটা ভাটার টানে ভেসে চলল। হঠাৎ মনে হলো আমার আত্মাও স্থান নিয়েছে জামার ভিতরে এবং চলেছে কারুর খোঁজে, দূরে মানব দৃষ্টির অন্তরালে, গঙ্গায়, যেখানে মাস 6 আগে এক তরুণ সাংবাদিকের রহস্যজনক সলিল সমাধি হয়েছিল। অন্তত খবরের কাগজে এটাই প্রকাশিত হয়েছিল। শুনলেন আজকের গল্প ভূতের সাক্ষাৎকার। গল্পের লেখক সঞ্জয় কুমার দাস। যদি গল্পটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং আরও এরকম গল্প এবং ভিডিও শোনার জন্য বা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।